তো এখানে হেডিং হচ্ছে প্রকল্পের শ্রেণী বিভাগ বা মূলধন বাজেটিং এর আওতা। তো প্রকল্পের শ্রেণী বিভাগ আর মূলধন বাজেটিং এর আওতার মধ্যে সম্পর্কটা কি? আমরা জানি যখন কোন ফার্ম দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত গ্রহণ করতে চায় বা একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চায়, তখন যে জায়গায় বিনিয়োগটা করে সেগুলোকে এক একটা প্রকল্প বলা হয়। যেমন কোন ফার্ম যদি তাদের উৎপাদন কার্যক্রম সম্প্রসারণ করতে চায়, ঠিক আছে, তাহলে কি করতে হবে? নতুন যন্ত্রপাতি ক্রয় করতে হবে, ঠিক আছে, নতুন করে আলাদা সেই যন্ত্রপাতি রাখার জন্য ভবন নির্মাণ করতে হবে, আলাদা ওয়্যার হাউস তৈরি করতে হবে, ঠিক আছে, আলাদা কর্মী বাহিনী নিয়োগ দিতে হবে। তার মানে দেখেন কতগুলো সিদ্ধান্ত একসাথে নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এই পুরোটাকে একসাথে কি বলা হয়? একটা প্রকল্প, উৎপাদন সম্প্রসারণ প্রকল্প। এই প্রকল্পের আন্ডারে কি করা হয়? এই প্রকল্পের আন্ডারে এই নানা ধরনের কাজগুলো করা হয়ে থাকে, ঠিক আছে। অর্থাৎ এই প্রকল্প সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা হয় মূলধন বাজেটিং এর মাধ্যমে। ওকে, এইজন্য প্রকল্পের এক একটা শ্রেণী বিভাগ হচ্ছে যেখানে মূলধন বাজেটিং সিদ্ধান্তটা ব্যবহার করা হয়। প্রকল্পের শ্রেণী বিভাগগুলো কি? যেখানে মূলধন বাজেটিং এর সিদ্ধান্তগুলো ব্যবহার করা হয়। এইজন্য প্রকল্পের শ্রেণী বিভাগগুলোকে বলা হয় মূলধন বাজেটিং এর আওতা, অর্থাৎ মূলধন বাজেটিং মূলত যেখানে ব্যবহার করা হয়ে থাকে। তো প্রথমেই রয়েছে মূলধন বাজেটিং এর আওতার ক্ষেত্রে দেখেন যে সকল ক্ষেত্রে মূলধন বাজেটিং এর প্রক্রিয়া ও পদ্ধতি প্রয়োগ করে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয় তাই মূলধন বাজেটিং এর আওতা। ওই যেটা বললাম যে মূলধন বাজেটিং এর প্রক্রিয়া ও পদ্ধতি যে যে জায়গায় ব্যবহার করা হয়, মূলত মূলধন বাজেটিং এর প্রক্রিয়া এবং পদ্ধতি ব্যবহার করা হয় নতুন ধরনের প্রকল্পগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। এইজন্য প্রকল্পের শ্রেণী বিভাগকে কি বলা হয়? মূলধন বাজেটিং এর আওতা বলা হয়। তো মূলধন বাজেটিং এর আওতার ভেতর প্রথমে রয়েছে প্রকল্প সম্প্রসারণ। প্রকল্প সম্প্রসারণ বলতে বোঝায় যখন একটা উৎপাদনকারী ফার্ম তাদের উৎপাদন সম্প্রসারণ করতে চায় বা তাদের ব্যবসায়িক যে পরিচালন কার্যক্রম সেটাকে যখন তারা সম্প্রসারণ বা বৃদ্ধি করতে চায়, ঠিক আছে। যেমন আমরা এখানে উদাহরণ অনুযায়ী বলতে পারি যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস যেটা রয়েছে, স্কয়ার ফার্মাসিউটিক্যালস আগে কি করত? আমাদের দেশীয় চাহিদা অনুযায়ী তারা দেশের চাহিদা অনুযায়ী তারা ওষুধ উৎপাদন করত। কিন্তু দেখা গেছে দেশীয় চাহিদা মেটানোর সাথে সাথে তারা কি করলো? তারা বহির্বিশ্বের যে বাজারটা অর্থাৎ আন্তর্জাতিক যে বাজারটা সেই বাজারে অগ্রসর হওয়ার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করতে থাকে বা সেই আন্তর্জাতিক বাজারের দিকে তারা অগ্রসর হতে থাকে। এখন কিন্তু বর্তমানে স্কয়ারের পণ্য কি বাইরের দেশেও রপ্তানি হচ্ছে। তার মানে তাদেরকে এই বাইরের দেশে পণ্য রপ্তানি করার জন্য কি করতে হয়েছে? দেশীয় চাহিদা মেটানোর জন্য যতটুকু তাদের উৎপাদন সক্ষমতা ছিল, বাইরের চাহিদা আন্তর্জাতিকভাবে রপ্তানি করার জন্য কিন্তু এই দেশীয় চাহিদার যে উৎপাদন সক্ষমতা ছিল এটার বাইরে কিন্তু তাদের আবার নতুন করে উৎপাদন কার্যক্রম সম্প্রসারণ করতে হয়েছে। কারণ দেশীয় চাহিদা এভাবে মেটাইতে হবে, আবার সাথে সাথে আন্তর্জাতিকভাবে রপ্তানিও করতে হবে, অর্থাৎ দুইটা কাজ একসাথে, ঠিক আছে। এই যে আন্তর্জাতিকভাবে রপ্তানি করার জন্য নতুন করে আবার উৎপাদন কার্যক্রম কি করতে হলো? স্কয়ার ফার্মাসিউটিক্যালসে সম্প্রসারণ করতে হলো, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে কি? এটাকে একটা সম্প্রসারণ প্রকল্প বলা যেতে পারে, যার মাধ্যমে কি করা হলো? উৎপাদন কার্যক্রমটা বা উৎপাদন ব্যবস্থাটাকে সম্প্রসারিত করা হলো, যেন যেটা এক্সিস্টিং উৎপাদন ক্ষমতা আছে এর বাইরেও যেন আরো বেশি উৎপাদন একটা ফার্ম করতে পারে, ঠিক আছে। তো এটাকে কি বলা হয়? প্রকল্প সম্প্রসারণ। অর্থাৎ যখন কোনো ফার্ম তাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে চায়, এখন উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে গেলে একটা ফার্মকে কি কি করতে হবে? নতুন যন্ত্রপাতি ক্রয় করতে হবে, সেই যন্ত্রপাতি রাখার জন্য নতুন করে ভবন তৈরি করতে হবে, আবার সেই যন্ত্রপাতি থেকে উৎপাদিত পণ্য মজুত করে রাখার জন্য আলাদা ওয়্যার হাউস রাখতে হবে, এবং সর্বোপরি উৎপাদন কার্যক্রম চালানোর জন্য কর্মী বাহিনী নিয়োগ দিতে হবে, ঠিক আছে। তার মানে দেখেন একটা সম্প্রসারণ প্রকল্পের সাথে কতগুলো জিনিস একসাথে অ্যাটাচ করে, এবং প্রত্যেকটা জিনিসই কি বা প্রত্যেকটা ইউনিটই কি যে দীর্ঘমেয়াদে ব্যবহার করা হবে। যেমন যন্ত্রপাতি দীর্ঘমেয়াদে ব্যবহার করা হবে, গোদামঘর দীর্ঘমেয়াদে ব্যবহার করা হবে, তারপর যে বিল্ডিং বা ভবন রয়েছে সেগুলো দীর্ঘমেয়াদে ব্যবহার করা হবে, ঠিক আছে। এবং কর্মী বাহিনী যেটা সেটাও কি একদম দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত হবে, অর্থাৎ কর্মী বাহিনীগুলোকেও দীর্ঘমেয়াদের জন্য নিয়োগ দিতে হবে যতদিন সেই প্রকল্পটা কি হবে? পরিচালিত হবে, ঠিক আছে। এই জন্য যখন কোনো ফার্ম তাদের উৎপাদন ব্যবস্থা বা তাদের যে কোনো একটা ইউনিটকে সম্প্রসারিত করার চেষ্টা করে, ঠিক আছে, সেই জন্য তাদেরকে কি করতে হয়? আগে মূলধন বাজেটিং প্রক্রিয়ার মাধ্যমে যে তাদের বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, যেন তারা এই যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তটা গ্রহণ করতেছে বা দীর্ঘমেয়াদে একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তাদের উৎপাদন কার্যক্রম উৎপাদন ব্যবস্থা তারা সম্প্রসারণ করতে যাচ্ছে, এটা কি অবশ্যই একটা দীর্ঘমেয়াদের জন্য হবে। কারণ কি তারা চাইবে না যে তারা এক বছর রপ্তানি করে পরের বছর থেকে তারা বন্ধ করে দিবে, তারা চাইবে যেন তারা যেন সবসময় মার্কেটে এক্সিস্ট করতে পারে,
ঠিক আছে। এজন্য মূলত প্রকল্প সম্প্রসারণের ক্ষেত্রে কি করা হয়, মূলধন বাজেটিং এর প্রক্রিয়াগুলো ব্যবহার করা হয় এবং মূলধন বাজেটিং এর প্রক্রিয়া ব্যবহার করে এই প্রকল্প সম্প্রসারণের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। এইজন্য প্রকল্প সম্প্রসারণকে কি বলা হয়, মূলধন বাজেটিং এর একটা আওতা বলা হয়। তারপর হচ্ছে নতুন বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ বা বৈচিত্র্য। ওকে, নতুন বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ কি, ধরেন মার্কেটে এখন একটা ফার্ম এক্সিস্ট করতেছে, ঠিক আছে, তাদের কিছু পণ্য নিয়ে তারা এক্সিস্ট করছে। যেমন আমরা ইগলো কোম্পানির কথা চিন্তা করতে পারি। ইগলো কোম্পানি কি করছে, ইগলো কোম্পানি আগে তারা ভ্যানিলা আইসক্রিম সহ যাবতীয় আইসক্রিম, কার্নিভাল, তারপর চকবার, এগুলো আইসক্রিম তারা বিক্রি করছে, ঠিক আছে। তো বিক্রি করার সাথে সাথে তারা দেখলো যে তাদের আইসক্রিমের যে ফ্লেভার গুলো রয়েছে, এই ফ্লেভারের পাশাপাশি আরো নানা ধরনের ফ্লেভার জনগণের মধ্যে বা কাস্টমারদের মধ্যে একটা আকর্ষণ বা চাহিদা তৈরি করছেন। যেমন যদি একদম কয়েক দশক আগের দিকে দেখি, তাহলে দেখা যাবে যে ইগলো আইসক্রিম শুধু ভ্যানিলা বা অন্য কোনো ধরনের তারা প্রোডাক্টগুলো, অর্থাৎ লিমিটেড কিছু প্রোডাক্ট তারা উৎপাদন করে আসতেছিল, ঠিক আছে। এর মধ্যে দেখা গেল যে কাস্টমারদের ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমের চাহিদা বেড়ে গেছে, তাদের চকলেট ফ্লেভারের আইসক্রিমের চাহিদা বেড়ে গেছে, ঠিক আছে, বা রেড ভেলভেট, এই ধরনের ফ্লেভারগুলোর চাহিদা কাস্টমারদের মধ্যে বেশি হচ্ছে। তখন ফার্মগুলো কি করবে, তখন ইগলো ফার্ম চিন্তা করবে যে এই যে পটেনশিয়াল কাস্টমার, ঠিক আছে, বা কাস্টমারের যে নতুন এক ধরনের চাহিদা, এই চাহিদাটা ইগলো ফার্ম যদি পূরণ করতে চায়, তাহলে কিন্তু তাদের আবার নতুন করে তাদের কি করতে হবে, উৎপাদন ব্যবস্থা সাজাতে হবে, বা তাদের এক্সিস্টিং যে উৎপাদন ব্যবস্থা আছে এটার পাশাপাশি নতুন করে তাদের কি করতে হবে, ইনভেস্ট করতে হবে। কি জন্য ইনভেস্ট করতে হবে, ওই যে নতুন নতুন ফ্লেভার যেগুলো রয়েছে সেই ফ্লেভারগুলো উৎপাদন করার জন্য। অর্থাৎ আগে যদি তারা ভ্যানিলা ফ্লেভারের 10,000 আইসক্রিম তৈরি করতো, ঠিক আছে, ভ্যানিলা ফ্লেভারের 10,000 আইসক্রিম তৈরি করতো, ওকে, এখন তাদের কি করতে হবে, আগে যদি তাদের সক্ষমতা থাকতো ভ্যানিলা ফ্লেভারের 10,000 আইসক্রিম তৈরি করার, এখন তাদের কি বেড়ে গেল, ম্যাঙ্গো এবং চকলেট, ঠিক আছে, এই দুই ধরনের ফ্লেভারও তাদের উৎপাদন কার্যক্রমে কি হচ্ছে, এখন সংযুক্ত হচ্ছে। ধরলাম ম্যাঙ্গো ফ্লেভারের জন্য তারা চায় আরো 5,000 আইসক্রিম বানাতে, অর্থাৎ 5,000 আইসক্রিম ম্যাঙ্গো ফ্লেভারের তৈরি করতে এবং 5,000 আইসক্রিম তারা চকলেট ফ্লেভারের তৈরি করতে চায়। তাহলে আগে তাদের উৎপাদন ক্ষমতা ছিল 10,000 ইউনিট পর্যন্ত, এখন তাদের কি করতে হবে, নতুন করে আবার এই ফ্লেভারগুলো উৎপাদন করার জন্য তাদের আবার নতুন করে বিনিয়োগ করতে হবে, অর্থাৎ নতুন করে তাদের যন্ত্রপাতি কিনতে হবে, নতুন করে তাদের উৎপাদন ব্যবস্থাকে সাজাতে হবে, নতুন করে তাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেক্টরে নতুন করে তাদের লোক নিয়োগ দিতে হবে, সেখানে টেস্টিং ল্যাবের জন্য যন্ত্রপাতি আনতে হবে, ঠিক আছে। তার মানে টোটাল একটা নতুন বিনিয়োগ সিদ্ধান্ত তারা গ্রহণ করতে যাচ্ছে, অথবা তারা পণ্যের বৈচিত্র্যায়ন করতে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ একটা ফার্ম যখন মার্কেটে কোনো একটা পণ্য নিয়ে এক্সিস্ট করে, ঠিক আছে, এক্সিস্ট করার সময় তারা যখন দেখে কাস্টমারদের মধ্যে নতুন ধরনের একটা চাহিদা সৃষ্টি হচ্ছে এবং তারা সেই চাহিদার সুযোগটা লুফে নিতে চায়, ঠিক আছে, সেই চাহিদার সুযোগটা লুফে নেওয়ার জন্য তারা নতুন বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ বা তারা বৈচিত্র্যায়নের সিদ্ধান্ত গ্রহণ করে থাকে, এবং সেই সিদ্ধান্তটা অবশ্যই তারা কি দীর্ঘমেয়াদে টিকে থাকার জন্য গ্রহণ করে থাকে। ওকে, তাই দীর্ঘমেয়াদে টিকে থাকতে গেলে অবশ্যই সিদ্ধান্তটা কি হতে হবে, দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত হতে হবে, এবং এই জায়গায় মূলত কোন ধরনের সিদ্ধান্ত, কোন ধরনের প্রক্রিয়া সহায়তা করে থাকে, সেটা হচ্ছে মূলধন বাজেটিং প্রক্রিয়া। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আধুনিকায়ন। আধুনিকায়ন হচ্ছে কোনো একটা ফার্মের বর্তমান যে সক্ষমতা, অর্থাৎ ফার্মের যে ভবন, ফার্মের যে যন্ত্রপাতি বা ফার্মের যে উৎপাদন ব্যবস্থা, এটাকে নতুন আধুনিক প্রযুক্তি দ্বারা স্থাপন করা, বা এটার যে ব্যবস্থাটা ধরা যেতে পারে, এখন একটা ফার্ম তারা তাদের যে ডাটা স্টোর করার যে প্রক্রিয়াটা, অর্থাৎ তারা এখন তাদের ডাটাগুলো শুধুমাত্র খাতা কলমে লিপিবদ্ধ করে রাখতেছে, ঠিক আছে। খাতা কলমে লিপিবদ্ধ করে রাখার কারণে কি হইতেছে, দেখা যাচ্ছে এটা যে একটা ফিজিক্যাল, অর্থাৎ খাতা কলমে মজুদ রাখার জন্য, ডাটাগুলো খাতা কলমে মজুদ করে রাখার জন্য একটা ফিজিক্যাল স্পেসের প্রয়োজন হচ্ছে, খাতা কলমগুলো রাখতে হচ্ছে বছরের পর বছর, সেই স্পেসটা অকুপাইড হয়ে আছে, এবং খাতা কলমের পেছনে প্রতিনিয়ত কি হচ্ছে, তাদের খরচ করার প্রবণতা দেখা যায়, বা তাদের প্রতিনিয়ত খরচ বেড়ে যাচ্ছে। এখন তারা চিন্তা করলো এই যে খাতা কলমের যে টেকনোলজি বা খাতা কলমের যে যুগটা, এখান থেকে বের হয়ে এসে তারা ফুল পেপারলেস ভাবে তাদের ডাটাগুলো সংরক্ষণ করবে। তাহলে এই পেপারলেস ভাবে ডাটা সংরক্ষণ করার জন্য তাদের কি করতে হবে,
নতুন নতুন কম্পিউটার কিনতে হবে, নতুন নতুন যন্ত্রপাতি কিনতে হবে, ঠিক আছে, যেন তারা তাদের ডাটাটা ইলেকট্রনিক্যালি সেভ করে রাখতে পারে। অর্থাৎ তাদের যে ডাটা সংরক্ষণ ব্যবস্থাপনাটা এটাকে নতুন করে আবার ঢেলে সাজাতে হবে। এবং তারা কি চাইবে যে তাদের ডাটা সংরক্ষণ ব্যবস্থাপনাটা তারা ধরেন 2-3 বছর ব্যবহার করে আবার তারা খাতা কলমের যুগে ফিরে যাবে? অবশ্যই না। তারা চাইবে যেন এটার বছরের পর বছর এই প্রযুক্তি তারা ব্যবহার করতে পারে, এবং যখন আবার নতুন প্রযুক্তি আসবে তারা আবার নতুন প্রযুক্তিতে কনভার্ট করবে। অর্থাৎ সময়ের সাথে সাথে এই যে প্রযুক্তির বদল, ঠিক আছে, এটাকে কি বলা হয়? সম্পদের বা ফার্মের আধুনিকায়ন, ঠিক আছে। তো এই ফার্মের আধুনিকায়ন করতে গেলে প্রত্যেকটা ফার্মই চায় যে আধুনিকায়নের ক্ষেত্রে তারা যেন দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত গ্রহণ করে, অর্থাৎ তাদের আধুনিকায়নটা যেন দীর্ঘমেয়াদের জন্য হয়। সেই কারণে প্রত্যেকটা ফার্মকে দীর্ঘমেয়াদের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, এবং সেই জন্য তাদেরকে মূলধন বাজেটিং এর সহায়তা গ্রহণ করতে হয়। এই জন্য আধুনিকায়ন কি মূলধন বাজেটিং এর আওতার ভিতর আসতেছে। এবং তারপর সর্বশেষ হচ্ছে সম্পদের প্রতিস্থাপন। সম্পদের প্রতিস্থাপন কি? সম্পদের প্রতিস্থাপন হচ্ছে বর্তমানে যে সম্পদ রয়েছে এটাকে চেঞ্জ করে এটা রিপ্লেসমেন্ট করা। অর্থাৎ ধরেন এখন একটা কোম্পানি যে যন্ত্রপাতিটা ব্যবহার করতেছে এই যন্ত্রপাতিটা অনেক পুরাতন হয়ে গেছে, দেখা গেছে এই যন্ত্রপাতি তারা 30 বছর ধরে ব্যবহার করে আসতেছে। তার মানে 30 বছর আগের টেকনোলজি আর 30 বছর পরের টেকনোলজি এটা অবশ্যই সমান হবে না, ঠিক আছে। তাহলে 30 বছর আগে যে যন্ত্রপাতি রয়েছে দেখা যাচ্ছে সেটা দিয়ে যতটা উৎপাদন আউটপুট আসতেছে সেটা প্রতিষ্ঠানের জন্য সন্তোষজনক নয়। তাই প্রতিষ্ঠান চাচ্ছে যে তারা এই যন্ত্রপাতিটা বিক্রয় করে তারা নতুন একটা যন্ত্রপাতি আনবে। এখন নতুন যে যন্ত্রপাতিটা আনবে এটা মূলত আগের যন্ত্রপাতিটা রিপ্লেসমেন্ট অর্থাৎ প্রতিস্থাপন। এখন এই যন্ত্রপাতিটা তারা কি কোনো স্বল্প সময়ের জন্য নিয়ে আসবে না দীর্ঘ সময়ের জন্য নিয়ে আসবে? অবশ্যই একটা দীর্ঘ সময়ের জন্য তারা নিয়ে এসে এই যন্ত্রপাতিটা ব্যবহার করবে, ঠিক আছে। অর্থাৎ নতুন যে টেকনোলজিটা এটা তারা কি করতেছে একটা দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করার চিন্তা ভাবনা করতেছে, ঠিক আছে। এই জন্য সম্পদের প্রতিস্থাপনের ক্ষেত্রে অবশ্যই মূলধন বাজেটিং প্রক্রিয়া অনুসরণ করতে হয়। মূলত সম্পদের প্রতিস্থাপন আর আধুনিকায়ন এই দুইটা একই জিনিস, ঠিক আছে। তো এজন্য আধুনিকায়ন সম্পদের প্রতিস্থাপনটা মূলধন বাজেটিং এ একইভাবে দেখা হয়। মূলত মূলধন বাজেটিং এর প্রধান দুইটা আওতা হচ্ছে প্রকল্প সম্প্রসারণ অথবা নতুন বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ বা বৈচিত্র্য। ওকে, এই দুইটা হচ্ছে মূলধন বাজেটিং এর প্রধান আওতা, এবং এই দুইটা মিলে আধুনিকায়ন এবং সম্পদের প্রতিস্থাপন এটা মূলত একই অর্থে ব্যবহার করা হয়। ওকে, তাহলে মূলধন বাজেটিং এর আওতা আমাদের শেষ। এখন আমরা দেখব আমাদের পরবর্তী স্লাইডে কি হচ্ছে।